আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি একটা ফন্ডেন্ট কেক তৈরি করি আর কিভাবে ফন্ডেন্ট দিয়ে সুন্দর সুন্দর মৌমাছি তৈরি করি। আর মূলত হচ্ছে আজকে ফন্ডেন্ট মৌমাছি থিম কেক তৈরি করব। আর দেখতেই পাচ্ছেন এটা 1 পাউন্ড একটা ভ্যানিলা স্পঞ্জ কেক, আর কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। পারফেক্ট স্পঞ্জি কেক কিন্তু এমনই হয়, একদম সুন্দর তুলতুলে নরম একটা কেক। এটার মধ্যে কিন্তু কোনো গুড়ি গুড়ি ভাব নেই, একদম স্পঞ্জের মতো টেনে বলানো যাবে আবার ছোটো করা যাবে এমন একটা কেক। এটাই হচ্ছে পারফেক্ট কেক। তো এরপরে হচ্ছে আমি কেকটার মধ্যে ভালো করে সুগার সিরাপ করে নিয়েছি, সেটা ভিডিওতে স্ক্রিপ করে গিয়েছি। এরপরে আমি ভালো করে উপরে ক্রিম দিয়ে নিচ্ছি, আর এটা অবশ্যই ভিভো হুইপড ক্রিম। এই গরমের মধ্যে ভিভো হুইপড ক্রিম কিন্তু ভালোই জমে, অনেক সুন্দর স্টিপ হয়, সুন্দর থাকে। তো আমি সবসময় ভিভো ক্রিমই ইউজ করি, আপনারা চাইলে যে কোনো ক্রিমই ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এরপরে হচ্ছে আমি ক্রিমটা ভালো করে সমান করে নিয়ে নিচ্ছি, যাতে করে উপরের লেয়ারটা আবার দিতে সুবিধা হবে। এরপর আমি সুন্দর করে উপরের লেয়ারটা আমি বসিয়ে দিব। উপরের লেয়ারটা দেওয়ার পরে আমি ভালো করে সুগার সিরাপ দিয়ে নিব। প্রত্যেকটা স্পঞ্জ কেকের মধ্যে সুগার সিরাপ দিতে হয়, সেটা আমি কখনোই দেখাই, আবার কখনো ভিডিওর মাধ্যমে দেখাই না, এটা যার যার ইচ্ছা। তো এটা সবাই ম্যাক্সিমামই জানে যে স্পঞ্জ কেকের মধ্যে একটু সুগার সিরাপ না দিলে কেকটা আসলে ভালো হয় না খেতে। তো দেখতেই পাচ্ছেন এরপর আমি ভালো করে ক্রাম কোট করে নিলাম। যেহেতু স্পঞ্জ কেক, আর স্পঞ্জ কেকে যদি ভালো করে ক্রাম কোট করে না নেওয়া হয় তাহলে কিন্তু যখন ডেকোরেশন করবেন অবশ্যই গুড়ি গুড়ি ভাব উঠবে, আর গুড়ি গুড়ি ভাব উঠলে কিন্তু কেকের ফিনিশিংটা পারফেক্টলি আসবে না। তখন হচ্ছে দেখা গেল আপনার কেকটা গুড়ি গুড়ি ভাব উঠে গেলে কেকটা সুন্দর দেখাবে না, ফিনিশিংটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন ভালো করে একটু ক্রিম নিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। এরপর আমি দেখাবো এই কেকটা যে গানাশ দিয়ে আমি তৈরি করব, সেই গানাশটা আমি কিভাবে কালার মিক্স করি। এটা হচ্ছে হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি, আর হোয়াইট চকলেটটা মেল্ট করার নিয়ম হচ্ছে এখানে হুইপড ক্রিম দিয়ে আমি হোয়াইট চকলেটটা মেল্ট করে নিয়েছি গরমের তাওয়ার উপর দিয়ে। এরপরে হচ্ছে এটা ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করা অবস্থায় হচ্ছে আমি কালারটা মিক্স করলাম। অবশ্যই ঠান্ডা করার পরে কালার মিক্স করার চেষ্টা করবেন, এতে করে আপনার চকলেটের গানাশের কালারটা একদম চকচকে আসবে, খুবই সিল্কি স্মুথ একটা কালার হবে। আর দেখতেই পারছেন কতটা সিল্কি স্মুথ হয়েছে, এই জন্য আমি কালারটা সবসময় ঠান্ডা করার পরেই দিই। এরপরে আমি দেখাবো ফন্ডেন্টে কিভাবে সুন্দর করে কালার মিক্স করা যায়। আপনারা চাইলে কিন্তু শুধু সাদা ফন্ডেন্ট দিয়েই নানান রকমের কালারিং ফন্ডেন্ট করে কাজ করতে পারবেন, আপনাদের অনেক সুবিধা হবে। তো আমি সবসময় সাদা ফন্ডেন্টই কিনে থাকি, অন্য কোনো কালারের ফন্ডেন্ট কিনি না, কারণ হচ্ছে সাদা কালারের মধ্যে যে কোনো কালার মিক্স করে কিন্তু সুন্দর করে ফন্ডেন্টের কালার আনা যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো করে অরেঞ্জ কালারটা দিয়ে আমি সাদা কালারের ফন্ডেন্টের মধ্যেই কালারটা আনছি। আর অবশ্যই এটা ভালো করে আস্তে আস্তে মিক্স করতে হবে, যাতে করে ফন্ডেন্টটা নরম হয়ে গলে না যায়, কারণ এই ফন্ডেন্টটা হচ্ছে একদম গরমের মধ্যে গলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো এইভাবে হচ্ছে আলতো হাতে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি কালারটা। আপনারা চাইলে যে নানান রকমের কালারের ঝামেলার মধ্যে না যেয়েও এভাবে কালার করে নিতে পারেন। তো এরপর আমি দেখাবো কিভাবে ফন্ডেন্ট দিয়ে এবং ফন্ডেন্ট কাটার দিয়ে আমি সুন্দর করে ফন্ডেন্ট কাটার ফুল তৈরি করে নিচ্ছি। এখানে আমি সূর্যমুখী ফুল তৈরি করে নিব, এর জন্য হচ্ছে একটা সূর্যমুখী কাটার নিয়ে নিয়েছি। আর এই ধরনের কাটার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যে কোনো পেজে, যে কোনো বেকিং পেজে। তো এরপরে হচ্ছে ফন্ডেন্টটা ভালো করে বেলে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমি বেলে নেওয়ার পরে সুন্দর করে ফন্ডেন্টটা কাটার দিয়ে কেটে নিচ্ছি, একদম একটা সূর্যমুখী ফুলের শেপের কাটার এটা। আর এই ধরনের কাটার দিয়ে ফুলগুলো কাটতে খুবই দারুণ লাগে আমার, আর অনেক সুন্দর হয়। খুবই সহজে আপনারা এভাবে ফন্ডেন্ট কাটার কিনে সুন্দর সুন্দর ফন্ডেন্ট কাটিং করতে পারবেন। তো দেন এরপর আমি দেখাবো ফন্ডেন্টের মধ্যে যে মাঝখানে কালোটা থাকে সে কালোটা আমি কিভাবে দিই। এরপরে কালো একটু ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, আর অবশ্যই এই কালো ফন্ডেন্টটা আমি সাদা ফন্ডেন্টে তৈরি করিনি, এটা আমার এক্সট্রা কেনা ছিল। তো এরপরে হচ্ছে একটা নজেলের সাহায্যে আমি ছোট করে কেটে নিয়েছি, দেন সেটা হচ্ছে ফুলের মাঝখানে বসিয়ে দিয়েছি। তো আমার ফন্ডেন্টের কাজ শেষ, এবার হচ্ছে আমি কেকের কাজে চলে আসলাম। তো কেকের মধ্যে আমি কি করেছি, ভালো করে ক্রাম কোট করে নিয়ে আমি নর্মালি ফ্রিজে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। দেন এরপরে হচ্ছে আমি ডেকোরেশনের জন্য কেকটা বের করে নিয়েছি, ভালো করে ক্রিম দিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের সাহায্যে। আপনারা চাইলে এমনিও ক্রিম দিতে পারেন, এটা যার যা সুবিধা মতে। আর এখানে আমি প্যানেট নাইফ ইউজ করছি না, এখানে আমি ব্রেড কাটার দিয়েই ডেকোরেশনটা করে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমি আগের ভিডিওতে বলেছি, এখনও বলছি, ব্রেড কাটার দিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি ব্রেড কাটার দিয়ে কাজ করতে। তো ব্রেড কাটার দিয়ে কাজ করতে গেলে হয় কি আমার কেকে অনেক সুন্দর ফিনিশিং চলে আসে। দেন এরপরে হচ্ছে 4 সাইড দিয়ে আমি স্ক্র্যাপার দিয়ে সুন্দর করে ফিনিশিং আনছি, এটা হচ্ছে ফাইনাল লুক। আর
পারফেক্টভাবে যদি যে কোনো কেকের ফিনিশিং আনতে পারেন তাহলে কিন্তু আপনার কেকটা খুবই চমৎকার দেখাবে। কেকটা সেরা বানাতে হলে অবশ্যই ফিনিশিংটা সুন্দর করতে হবে, আর একদিনে কিন্তু ফিনিশিং আসবে না। হাতের কাজে অনেক প্র্যাকটিস করতে হয়। বাসায় বেশি বেশি করে কেক প্র্যাকটিস করলে অবশ্যই আপনার সুন্দর পারফেক্ট ফিনিশিং আনতে পারবেন। হাতের কাজের একটা সৌন্দর্য চলে আসে বেশি বেশি কাজ করলে। আমরা যেমন কাজ করতে করতে অভ্যস্ত, এই জন্য হচ্ছে আমাদের কেকের ফিনিশিংটা অনেক সুন্দর চলে আসে। দেন এরপরে হচ্ছে যে হোয়াইট চকলেট গানাশটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই হোয়াইট চকলেট গানাশটা আমি উপরে ঢেলে দিচ্ছি। আর এই হোয়াইট চকলেট গানাশটা খেতে খুবই সুইট আর খুবই মজা। এই গানাশটা হচ্ছে এখানে হচ্ছে আমি ব্লুবেলের হোয়াইট চকলেট ইউজ করেছি। ব্লুবেলের হোয়াইট চকলেট ইউজ করে আমি গানাশটা কীভাবে তৈরি করেছি সেটা কিন্তু আমি ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে এভাবে কিন্তু নানান রকমের কালারিং গানাশ তৈরি করতে পারবেন। এতে করে কিন্তু উপরে পাইপিং জেল ইউজ করতে হবে না। আর পাইপিং জেলের থেকে হোয়াইট চকলেট গানাশ হচ্ছে খুবই টেস্টি এবং খুবই মজা। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেঁচে যাওয়া ক্রিমগুলো সংরক্ষণ করে রাখবেন দীর্ঘদিন। তো এইভাবে একটা শুকনো একদম পরিষ্কার একটা বক্স নিয়ে নেবেন, আর বক্সের মধ্যে পুরো ক্রিমটা ঢুকিয়ে নেবেন। এরপরে হচ্ছে ভালো করে ক্রিমের বক্সটা এয়ারটাইট করে ঢেকে দিবেন। এয়ারটাইট করে ঢাকনাটা লাগানোর পরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন, মিনিমাম 1 মাসের মতো। আর এটা হচ্ছে যখন ইউজ করবেন তখন অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নিতে হবে, আর বের করে একটু বিট করে নিলেই পারফেক্ট একদম সুন্দর আগের ক্রিমের রূপ হয়ে যাবে। এভাবে আপনারা বেঁচে যাওয়া ক্রিমগুলো সংরক্ষণ করতে পারবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে ফন্ডেন্ট দিয়ে আমি কি সুন্দর করে ফুল আর মৌমাছিগুলো তৈরি করেছিলাম। দেখতেই পাচ্ছেন কেকের পুরো থিমটাই হচ্ছে মৌমাছি থিম কেক। এখানে হচ্ছে অনেকগুলো সূর্যমুখী ফুলের মধ্যে মৌমাছিগুলো উড়বে। থিমটা হবে এমন টাইপের। এটা হচ্ছে কাস্টমাইজড করা ডিজাইন, নতুন ক্রেতার জন্য করেছিলাম। কেকটা অনেক সুন্দর। আমি এই কেকটা দ্বিতীয়বার করলাম। আর এই কেকের যে আমি গানাশটা ইউজ করেছি সেটা দেখে মনে হচ্ছে একদম মধু, কেকের উপরে কিছু মধু ঢেলে দিয়েছি। আমার কাছে তো খুবই ভালো লাগে। এরপরে আমি সুন্দর করে ফুলগুলো সেট করার পরে মৌমাছিগুলো সেট করে দিচ্ছি। আর এই মৌমাছিগুলো দেওয়ার পরে মনে হবে একদম জীবন্ত একটা ফুলের বাগানে কিছু মৌমাছি ঘোরাঘুরি করছে। খুবই চমৎকার দেখতে এই ধরনের মৌমাছি থিম কেক। আমার তো এই কেকগুলো করতে খুবই ভালো লাগে। এমনিতেও আমি ফন্ডেন্ট কেকগুলো করতে আমি অনেক ভালোবাসি। আর ফন্ডেন্ট কাজ করতে একটু ঝামেলা হলেও এই ধরনের কাজ কিন্তু করতে অনেক ভালো লাগে আমার। আর যখনই আমি কেকের কাজ করি তখনই কোথা থেকে যেন মাছি এসে খুবই বিরক্ত করে। বারবার হচ্ছে মাছিগুলো তাড়াতে হয়। আর ভিডিওর মধ্যে মাঝে মাঝে মাছিগুলো দেখা যায়। অনেকেই ভাবে আপুটা কোথায় কাজ করে যে এত মাছি দেখা যায়। আসলে মিষ্টি জাতীয় কোনো কিছু নিয়ে কাজ করলে কিন্তু আপনার মাছি এমনিতেই উড়ে উড়ে চলে আসে কোথা থেকে যেন। তো এরপর আমি কেকের বোর্ডের উপরে নামটা লিখে দিয়েছি ফন্ডেন্টের উপরে এডিবল ফুড পেন দিয়ে লিখতে আমার ভালো লাগে, কারণ ক্রিম দিয়ে লিখতে গেলে আমার হাত বাঁকা হয়ে হাতের লেখাটাই নষ্ট হয়ে যায়। যার কারণে আমি সবসময় চেষ্টা করি ফন্ডেন্ট দিয়ে লেখার। তো দেখতেই পাচ্ছেন কেকের ফাইনাল লুকটা কতটা সুন্দর এবং কতটা স্মুথ, সিল্কি, সফট হয়েছে। এই কেকটা দেখেই কিন্তু জিভে জল এসে যায়। এমন কেউ নেই যে এই কেকটা দেখে লোভ না হয়েছে। কেকটা যেমন দেখতে চমৎকার, লোভনীয়, খেতেও তেমন মজা। এই সুন্দর কেকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ।